আমার হিরো অনন্ত জলিল তো অনেক সফল মানে প্রযোজক, রাইট। তো সে অলমোস্ট কনফার্ম করার মতো বলে রাখছে কার ছবিতে আপনি আমার এখানে। তো আমি অ্যাকচুয়ালি সিদ্ধান্তে এখনো ফাইনাল যাইনি, ফাইনাল যেহেতু এটা আমার মূল বিষয় না, একটা শখে আছে, একটা করবো। ফেরদৌসের যে নিজস্ব অর্জন, সেই অর্জনটাকে মাথায় রেখে কাজ করবে, এটা আমার বিশ্বাস এবং আমি জানি করতে পারবে, যে সফলতা আসবে এবং মানুষের কাজে লাগবে। এবং এই জনপ্রতিনিধি মানেই তো জনগণের কাছে থাকা, জনগণের কাছে কিছু হলেও তাদের প্রত্যাশা পূরণ করা। তা আমার মনে হয় যে এদিক থেকে সফল হবে। ঝন্টু ভাইকে তো বসান, ঝন্টু ভাই যদি চা ব্রেকে যায় বা কোনো একটা কাজে যায় বা ওয়াশরুমে গেল, তখন আমি একটা গ্যাপে হঠাৎ করে তো বলে বসলাম তুমি বসো, বা আমি একটা বসলাম, কখনোই চেয়ারে বসাইতে পারি না। উনি সালাম তো করেনি এবং বলেন যে উনি আমার স্যার মানুষ, শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। এটা আসলে এটা হলো শিখার বিষয়। রাজীব কুমার থেকে আমি দেখলাম যে ওরা যে ভালো করে বা এটার পেছনে এই শিক্ষাটা কাজে লাগে, নট লেখাপড়া শিক্ষা। এবং লাকিলি ঝন্টু ভাই বলে ফেললেন যে 56 বছর নাকি ওনার বার্থডে কেউ করেন, আমি করলাম। তো অ্যাকচুয়ালি আমার মন মানসিকতা এরকম, মানুষের পাশে থাকতে চাই এবং কাকতালীয়ভাবে হয়ে যায় হয়তো। একদম। শোন ভাই, এই পর্যায়ে আসলে মূলত আমরা একটু খাজুরি আলাপ করি। সো তারপর ছবি প্রসঙ্গে যেহেতু আছে, আমরা আরও কিছুক্ষণ একটু থাকতে চাই যে ছবিটা নিয়ে আমরা অফেয়ারে আমাদের কলিগই বলছিলেন যে অনন্ত জলিলের ডাবিং নিয়ে। সো এটা একটু শুনতে চাই, এটা কৌতূহলী প্রশ্নই। ডাবিং এই পর্যন্ত অনন্ত জলিল কারোর হাতে ছাড়েনি। হ্যাঁ, আমরা ইতিমধ্যে যেহেতু আমার সিরিয়াসনেস আছে, আমিও আছি এবং অনন্ত জলিলও খুব সময় দিচ্ছে, আমরা ওয়ার্কশপ করেছি অভিনয় নিয়ে, প্লাস ডাবিং সব মিলিয়ে উচ্চারণ সব কিছুই। কারণ যেহেতু আমার সাথে ইন্ডিয়ান একটা পার্ট আছে, তো ওরা তো খুব প্রফেশনাল এবং গুণী লোক বলে আমি হায়ার করেছি। তো ওই দিক থেকে আপাতত সব ঠিকঠাক আছে, বাকিটা দেখা যাক। রাজীব বিশ্বাস কেমন, বা ডিরেকশন বা বাংলাদেশি আর্টিস্টদের সাথে কেমন কুপ আপ করছে? পরিচালনার তো এটা মার্কেটই আছে, ভালো পরিচালক। আর অ্যাজ এ ম্যান যেটা বলবো যে নাইস পার্সোনালিটি। একটা জায়গায় আমি আসতে চাই, যে ইস্যুটা আমরা আগে আলাপ করলাম, আমাদের দেশের যে বললাম আমার আগে যারা কথা বলেছিল গিয়াসউদ্দিন সেলিম, আমাদের পরিচালক হয়ে একজন সিনিয়র লিজেন্ডারি পরিচালক, সফল পরিচালককেই ব্যাড কমেন্টস করতে পারে। আর ঠিক রিভার্স করে দেখি, এই রাজীব কুমার একটা ভিনদেশি পরিচালক, একটা ডিরেক্টরের চেয়ার থাকে, ডিরেক্টর লেখা একটাই চেয়ার ওখানে। তো এখানে কখনোই সে দুইটা চেয়ারও লাগাইতে চায় নাই এবং বসতে চায় না। ইভেন ঝন্টু ভাইকে তো বসান, ঝন্টু ভাই যদি চা ব্রেকে যায় বা কোনো একটা কাজে যায় বা ওয়াশরুমে গেল, তখন আমি একটা গ্যাপে হঠাৎ করে তো বলে বসলাম তুমি বসো, বা আমি একটা বসলাম, কখনোই চেয়ারে বসাইতে পারি না। উনি সালাম তো করেনি এবং বলেন যে উনি আমার স্যার মানুষ, শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। এটা আসলে এটা হলো শিখার বিষয়। রাজীব কুমার থেকে আমি দেখলাম যে ওরা যে ভালো করে বা এটার পেছনে এই শিক্ষাটা কাজে লাগে, নট লেখাপড়া শিক্ষা, যে তাদের স্বশিক্ষা, যেটা স্বশিক্ষাটা। এবং একটা উনি নাই দিতে পারতেন, রাজীব বলতে পারতো যে না উনি বুড়া মানুষ, যেটা আমরা বলি যে উনি পারবেন না, তাহলে সেই নিউজগুলো তো তার কানেও আছে, সেও দেখছে। বাট সে কিন্তু সাংঘাতিক এক্সপেক্ট করে। এবং আমরা একদিন ওই যে ঝন্টু বার্থডে ছিল, তো আমি কাকতালীয়ভাবে শুনেই পালন করে ফেললাম, ওখানে একটু আয়োজন করলাম। সেই দিনও যথেষ্ট রেসপেক্টের সাথে সে ওখানে উপস্থাপন করলো রাজীব। এবং লাকিলি ঝন্টু ভাই বলে ফেললেন যে 56 বছর নাকি ওনার বার্থডে কেউ করেন, আমি করলাম। তো অ্যাকচুয়ালি আমার মন মানসিকতা এরকম, মানুষের পাশে থাকতে চাই এবং কাকতালীয়ভাবে হয়ে যায় হয়তো। একদমই একদমই। এবং এই সেই ব্লেসিংসগুলো আসলে কাজে লাগে আপনার যে কোনো কাজের ক্ষেত্রে। এই আশপাশে মানুষ, তার মানে আপনার টিম বন্ডিংটা খুব চমৎকার, আপনি এখন পর্যন্ত রেখেছেন। সো যেহেতু ফিল্মে শুরু করেছেন, আমি ফিল্মের নামাটা বলবো না, অনেকে ফিল্মের নামা শব্দটা আমি চাই না বলতে। ফিল্ম যেহেতু শুরু করেছেন, অনেক তারকা, অনেক পরিচালক তো আপনারকে ফোন করে বসার কথা যে ভাইয়া নেক্সট ছবিতে কাজ করতে চাই, কথা চলছে, কেমন বসছিও কথা চলছে। আমাদের ডিরেক্টরদের ভিতরে পটেনশিয়ালিটি কেমন দেখেন যারা কাজ করছে এখন? ভালো ভালো, এখন তো অনেক এগিয়ে গেছে আমাদের। রিটার্নটা কম আসছে যেহেতু হল কম, বাট আমরা উদ্যোগ নিচ্ছি। এবং ইতিমধ্যে যে পরিচালকরা কাজ করেছে অনেক ভালো কাজ করছে এবং ওয়ার্ল্ড ক্লাস কাজ হচ্ছে। সেই কারণেই আমরা অনেক সাথে কথা হচ্ছে এবং আমি হয়তো মাসখানেকের মধ্যেই একটা অ্যানাউন্সমেন্টে যাব। আচ্ছা, দুটো চলচ্চিত্র নিয়ে, অ্যাকশন ধর্মী, একটা একেবারে লোকজ গ্রামীণ। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো সেক্ষেত্রে নিশ্চয়ই বাংলাদেশি ডিরেক্টর থাকবে, তরুণ পরিচালক থাকবেন।
আচ্ছা, আর আপনার যে অভিনয় সেটা তো আপনার নিজস্ব প্রোডাকশন থেকে বললেন না, অন্যের কোনো ছবিতে আপনি মানে সবাই বলাবলি করছে তো স্পেশাল ক্যামিও, কেজিএফ, স্পেশালি কেজিএফ দেখার পর দেখলাম যে না এই লুকে তো বেশ ভালো লাগে, তো দেখি যদি একটা। তো এর মধ্যে আমাদের রোশানের একটা মুভিতেও রোশান আমাকে বলছিল যে ভাইয়া আপনি অভয় দিলে আমি একটু আপনাকে নিতে চাই। শেখ ইকবাল ওর লাস্ট মুভি বলতে শুটিং শেষ হয়েছে, ইয়েতে আসেনি, ডেড বডি। তো আমার খুব কাছের ছোট ভাই বলছিল যে ভাইয়া একটা এন্ট্রি দেন, তো এটাতে দেইনি, বাট বলছি দেখা যাক। ইভেন আমার হিরো অনন্ত জলিল তো অনেক সফল মানে প্রযোজক, তো সে অলমোস্ট কনফার্ম করার মতো বলে রাখছে ছবিতে আপনি আমার এখানে। তো আমি অ্যাকচুয়ালি সিদ্ধান্তে এখনো ফাইনাল যাইনি, যেহেতু এটা আমার মূল বিষয় না, একটা শখে হয়তো একটাতে করব এবং সেটা সব কিছু মিললে হয়তো করবো, যে আমার যে এন্ট্রিটা নেব সেখানে 100% মানে কমার্শিয়াল এন্ট্রি হইতে হবে, যে আমি শখে গেলাম এরকম কিছু করতে চাই না, যদি 100% কমিটেড হয়, যেটাতে আমার যে ড্রেস আপ, আমার যে এবং গল্পের সাথেও যে রিলেট করবে সেখানেও আমার সামঞ্জস্য আছে কিনা, এবং খুব অল্পক্ষণের জন্য থাকবো, সব কিছু মিললে হয়তো। স্বপন ভাই, আমরা গত 2 বছর ধরে শাকিব খানের যে ছবিগুলো পাচ্ছি তাতে কোনোটা ছবিতেই বাংলাদেশি কোনো নায়িকা আমরা পাচ্ছি না, এবং এটা নিয়ে অনেক লেখালেখি আমরা বলাবলির চেষ্টা করছি। কোনো পরিচালক প্রযোজক এন্ড থেকে বাংলাদেশি নায়িকা এন্ড্রোজ হচ্ছে না, কলকাতা নয়তো আমেরিকা থেকে আসছে। সো বাংলাদেশি নায়িকার আসলে সংকট কিনা, আপনিও নতুন ছবিতে আবার মানে এক্সপোর্টেড নায়িকা আনবেন কিনা শুনতে চাই, শুনেনি। আমরা তো যেহেতু চলচ্চিত্র শুরু করেছি, তো কিছু নায়িকার নাম তো আছেই, ভালো করছেও, যারা এখনো একটু পুরনো হলেও এখনো মার্কেটে আছে, আর যারা নতুন তারা তো অবশ্যই খারাপ করছে না। আর আমি যেটা বিশ্বাস করি যে যদি একটু প্ল্যাটফর্ম থাকে বা তার একটু কোয়ালিটি থাকে, সেটাকে অবশ্যই আরেকজন যদি সাপোর্ট নাই দেয় তাহলে তো ওই নায়িকাই সব করতে পারতো, ওই নায়কই সব করতে পারতো। নিশ্চয়ই পরিচালক একটা ক্যারেক্টার, তার একটা অবস্থান, ক্যামেরাম্যানের কাজ, মেকআপম্যান। আমি মনে করি টিম ওয়ার্কে সকলেরই অবদান থাকে একটি মুভিকে সফলতার দিকে নিয়ে যাওয়া, একটা নায়ককে নায়ক করা, একটা নায়িকাকে নায়িকা করা। তো আমি যেহেতু স্টার্ট করেছি, তা আমরাও বাংলাদেশ থেকে নেব, এবং যারা আছে তারা হতে পারে, নতুন হতে পারে, কারণ নতুন দিয়ে তো সোহানুর রহমান সোহান সাহেবের তো প্রথম সালমান শাহ মৌসুমী এনেছেন, সফল হয়েছেন। এহতেশাম ভাই তো মারাত্মক পরিচালক, যিনি সমস্ত নায়িকা আবিষ্কার করেছেন। সো আমি মনে করি আমাদের থেকেই যারা আছেন তারা ভালো করছেন, এবং সামনে যারা আসবে ভালো করবে। অবশ্যই বাংলাদেশে গত কয়েক টার্মে আসলে মানে কলকাতায় যেমন এবং বাংলাদেশের তারকারা রাজনীতিতে বেশ সরব দেখা যাচ্ছে, এবং এবারও রেকর্ড সংখ্যক মনোনয়ন কিনেছে। আপনাকেও আমরা মনে করেছিলাম যে হয়তো এই ইলেকশনে আপনি সাদা কালো পোস্টারে থাকবেন। তো প্রশ্নটা হচ্ছে, আমাদের ফেরদৌস এবার এমপি হিসাবে বিজয় লাভ করেছে, এবং তারকাদের এন্ড থেকে ফেরদৌস ভাইকে আমরা খুব সরব পাচ্ছি। তারকারা আসলে এই ঠিক এই পর্যায়ে গেলে তাদের কাছে আপনার প্রত্যাশার জায়গাটা কি থাকে, কি চাওয়া থাকবে? তারকারা হচ্ছে সকল মানুষের ভালোবাসার পাত্র, সকলের ঊর্ধ্বে, এবং তারকারা যাবে না এটা না, সব জায়গায় যাচ্ছে, যেতে পারে। তবে আমি মনে করি অন্যদের থেকে ফেরদৌস অবশ্যই যোগ্য, লেখাপড়া জানা মানুষ এবং স্মার্ট, সব কিছু মিলে, এবং তার সময় হয়েছে এখন সমাজের জন্য কিছু করা, এবং রাইট টাইমেই, এবং ছবি তো সফল, রাজনীতিতে সফল, যেহেতু এমপি হয়ে গেছে। তো আমাদের এক্সপেকটেশন হচ্ছে ফেরদৌসের যে নিজস্ব অর্জন, সেই অর্জনটাকে মাথায় রেখে কাজ করবে, এটা আমার বিশ্বাস, এবং আমি জানি করতে পারবে, যে সফলতা আসবে এবং মানুষের কাজে লাগবে। এবং এই জনপ্রতিনিধি মানেই তো জনগণের কাছে থাকা, জনগণের কাছে কিছু হলেও তাদের প্রত্যাশা পূরণ করা। তা আমার মনে হয় যে এদিক থেকে সফল হবে, এবং আমরা এই প্রত্যাশা রাখি যে তার কাছ থেকে পাবো। সর্বদা দীর্ঘদিন আপনার কোনো বড় মানে ধামাকা ইভেন্ট পাচ্ছি না, সো আজকে একটা ঘোষণা দিয়ে দেন যে অমিতাভ বচ্চন ফ্যামিলিকে নিয়ে আসছেন। অমিতাভ বচ্চনকে আনার আমার এই বছরই প্ল্যান আছে, যদি সুস্থ থাকেন, আমার একটা ইভেন্ট রিলেট করে আনবো, ডিফারেন্ট টাইপের একটা ইভেন্ট প্ল্যান করছি। ইভেন্টটি সারা দেশই হবে, হয়ে যখন ফাইনালে যাব, গ্র্যান্ড ফিনালে হবে, সেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং অমিতাভ বচ্চন, আমার ইচ্ছে, আমার প্ল্যানের মধ্যে আছে, তো সবাইকে ঠিকমতো পেলে। এবং আমি সৌভাগ্যবান, আমার 2010-এ আমি পেয়েছিলাম মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আমার
ওয়ার্ল্ড মিউজিক ফেস্টিভ্যাল, জি যেটার স্লোগান ছিল বাংলায় গাইবে বিশ্ব। সারা পৃথিবীর শিল্পীকে এনে বাংলায় গান করেছিলাম। তো সো এরকম বড় একটি ইভেন্টে আবার যাচ্ছি, তো যেখানে আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং অমিতাভ বচ্চনকে এক্সপেক্ট করছি, হোপফুলি পাবো। আচ্ছা আচ্ছা, ইভেন্ট নিয়ে যেহেতু আলাপ হলো, আমি জাস্ট কয়েকটা প্রশ্ন রাখতে চাই। ইভেন্ট নিয়ে অনেক স্ক্যাম হচ্ছে। লাস্ট আপনার পাশ্চাত্যের একজন শিল্পীকে নিয়েও হলো, এবং সেটা নিয়ে বেশ কয়েক লাখ টাকা হাতিয়ে নেওয়ার ব্যাপার হয়েছে। ইভেন্ট প্রতিষ্ঠান বা ইভেন্টের এই বিষয়টা কি আমরা ম্যাচিউর জায়গায় এখনও পৌঁছতে পারিনি, নাকি কেউ আসলে স্বপন চৌধুরীকে ঠিকঠাক অনুসরণ করতে পারেনি? চার্লি পুথকে নিয়ে একটা বড় স্ক্যাম হয়েছে, আপনি নিশ্চয় জানেন, যে কয়েক লাখ টাকা অলরেডি হাতিয়ে নিয়েছে ফেক ওয়েবসাইট দিয়ে তিনি আসছেন বলে। ইভেন্ট সফল জায়গায় এসছে, অবশ্যই এটা অনস্বীকার্য, কারণ অনেক রকম ইভেন্ট হচ্ছে, কর্পোরেট ইভেন্ট হচ্ছে, সরকারি ইভেন্ট হচ্ছে, ইভেন্ট ভালো জায়গায় গিয়েছে। এবং ব্যক্তিগত যেই চিটগুলো সব সেক্টরে আছে। এখন যেহেতু আমাদের এই ইভেন্ট তথা এন্টারটেনমেন্ট সকলের সম্মুখে থাকে, অর্থাৎ প্রতিদিন এটা নিউজ হয়। আজকে যদি মৌলভীবাজার বা বাদামতলী এটা ব্যবসায়ীর একটা কিছু ঘটে, এটা তেমন করে আসে না। কিন্তু আমাদের যেহেতু আমরা মিডিয়া ব্যক্তিত্ব বা আমাদের অ্যাক্টিভিটিসটা মিডিয়া কেন্দ্রিক, সহজে চলে আসে, সেই কারণে চিটিং ব্যাপারটা আছে। এবং এটা খুবই ন্যাক্কারজনক যে যারা এই ইভেন্ট, এবং ইভেন্ট মানেই তো বিনোদন, অর্থাৎ বিনোদনটাকে আমি ধরি মানুষের মনের লোক হইতে হবে, মানুষের মনের ভালোবাসার মানুষ হইতে হবে, কারণ আমরা তো মানুষের ভালোবাসার জায়গাটা নিয়ে খেলছি। তো সো এই যারা চিট করছে, এটি প্রায়শই হয় না তা না, এবং এটা খুবই দুঃখজনক। এবং আর একটি পয়েন্ট বলেছে যে স্বপন চৌধুরী হচ্ছে কিনা, তো আমি বলবো যে স্বপন চৌধুরী বিগ ইস্যু না। আমি কষ্ট করেছি, চেষ্টা করেছি, সফল হয়েছি, এখন কাজ করে যাচ্ছি, এবং আমার উল্লেখযোগ্য ইভেন্টও এখনও দেশে বড় জায়গা বলেই হয়তো স্বপন চৌধুরী না হলে অবশ্যই কাছাকাছি অনেকে হয়ে যাবেন, চেষ্টা করছে। বাট এখন আমি লাকি একটা জায়গাতে আছি।